সুপ্রিয় শিক্ষার্থী, অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আমাদেরকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। This is Azim Hussain, your English teacher. I would like to welcome you on my online class today. তো বরাবরের মতো আজকে আমার অনলাইন ক্লাসে যে গ্রামার পার্ট যেটা আমাদের পড়ানোর কথা ছিল, যে ধারাবাহিক ক্লাস ন্যারেশন, তো ন্যারেশনের ধারাবাহিক ক্লাসের আজকে আমরা আলোচনা শুরু করতে যাচ্ছি এখনই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি যে যেখানে আছো খুব মনোযোগ সহকারে ক্লাসটি করবে সে আশা ব্যক্ত করি ক্লাসটি শুরু করছি। তোমাদের মনে আছে কিনা জানি না, গত ক্লাসটিতে আমি ন্যারেশন পার্টের অ্যাসার্টিভ সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব, এবং আশা করি তোমরা খাতা কলম নিয়ে রেডি আছো। যখন কোনো নোটের প্রয়োজন হয় তো তখন তোমরা অবশ্যই খাতায় সেই বিষয়টি নোট করে রাখবে। তো কথা না বলিয়ে চলো আমরা শুরু করি। লেটস গেট স্টার্ট। তো আজকের বিষয় হচ্ছে ন্যারেশন। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এই হচ্ছে ন্যারেশন ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আজকে আমাদের আলোচনা। তো প্রথমে আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় সেই বিষয়টির উপর একটি নিয়ম লিখব। তোমরা নিয়মটি অবশ্যই মনে রাখবে। সাবজেক্ট প্লাস সে অথবা সেড টু উঠে আক্স অথবা আক্সড প্লাস অবজেক্ট যদি থাকে প্লাস কমা ইনভার্টেড কমা ওঠে ইফ অথবা WH ওয়ার্ড প্লাস রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট নিয়ম অনুযায়ী প্লাস ভার্ব এর পরিবর্তন সেটা নিয়ম অনুযায়ী। তারপর বাকি অংশ প্লাস ফুল স্টপ। সুপ্রিয় শিক্ষার্থীরা, লুক এট দ্য বোর্ড। তোমরা বোর্ডের দিকে তাকাও। দেখো, আমি লিখেছি ন্যারেশনের ইন্টারোগেটিভ সেন্টেন্সে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়। ফার্স্ট অফ অল উই হ্যাভ টু ইউজ সাবজেক্ট, দেন সে অর সেড টু উঠে আক্স অথবা আক্সড, দেন অবজেক্ট যদি থাকে তাহলে অবজেক্ট বসাবো, তারপর কমা ইনভার্টেড কমা ওঠে ইফ অথবা WH ওয়ার্ড বসবে। ইফ অথবা WH ওয়ার্ডের পরে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, রিপোর্ট স্পিচে যে সাবজেক্টটা নিয়ম অনুযায়ী পরিবর্তন হয়ে বসবে, তারপর ভার্বের পরিবর্তন সেই নিয়ম অনুযায়ী হবে, তারপর হচ্ছে বাকি অংশ এবং বাকি শেষে ফুল স্টপ। ইউ হ্যাভ টু মাইন্ড ইট দ্যাট, তোমাদের একটা কথা মনে রাখতে হবে যে অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে বাক্যটি প্রশ্নবোধক থাকে, অর্থাৎ বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়। কিন্তু
যখন এটা আমাদের ইন্টারোগেটিভ থেকে যখন ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট হয়ে যায় তখন সেটা আর প্রশ্নবোধক থাকে না, বাক্যটি হয়ে যায় অ্যাসার্টিভ। তো অ্যাসার্টিভ বাক্যের শেষে তখন ফুল স্টপ। বিষয়টি আরো ক্লিয়ার হবে যদি উদাহরণের মাধ্যমে আমি বিষয়টি বুঝাই, তাহলে আমার মনে হয় এটা আরো বেশি ক্লিয়ার হবে। যেমন আচ্ছা, একটা বাক্য লিখতেছি। রহিম said to me are you সাব্বির স্যার পার্টিসিপেন্ট কতজন আছে? রহিম সেড টু মি, রহিম আমাকে বলল। আচ্ছা, ওয়ার ইউ স্লিপিং, তুমি কি হ্যাঁ তুমি কি ঘুমাচ্ছিলে? রহিম সেড টু মি ওয়ার ইউ স্লিপিং। স্যামসাং। হ্যাঁ হ্যাঁ। রহিম সেড টু মি, রহিম আমাকে বলল ওয়ার ইউ স্লিপিং, তুমি কি ঘুমাইতেছিলে বা তুমি কি ঘুমাচ্ছিলে। তাহলে এই যে বাক্যটি লেখা হলো যে রহিম আমাকে বলল তুমি কি ঘুমাচ্ছিলে, এই বাক্যটিকে আমরা কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব সেই বিষয়টা আমরা ক্লিয়ার করছি। আগে প্রথমেই তোমাদেরকে এই নিয়মটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। নিয়মটি বারবারই পড়া দরকার এবং মনে রাখা দরকার। আমি আবার বলছি, সাবজেক্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্টের পরে সে অথবা সেড টু ওঠে আক্স অথবা আক্সড। যদি সে থাকে সের জন্য হবে আক্স, আর যদি সেড থাকে তাহলে সেডের জন্য হবে আক্সড। ওকে, তাহলে আমি আবার বলছি, সে থাকলে হবে আক্স আর সেড থাকলে হবে কি আক্সড। হ্যাঁ, তাহলে সাবজেক্ট সে অথবা সেড টু ওঠে আক্স অথবা আক্সড হবে। তারপর অবজেক্ট যদি থাকে তাহলে দিব, আর অবজেক্ট না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। প্লাস কমা এবং ইনভার্টেড কমা ওঠে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। এখানে হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। এখানে কমা ইনভার্টেড কমা ওঠে ইফ হবে না ডাব্লিউএস ওয়ার্ড হবে, সেটাই হচ্ছে বিষয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের মনে রাখতে হবে, আমি বলেছি অক্সিলারি ভার্ব থাকলে প্রশ্নটা সাধারণত দুইভাবে করা যায়। ইউনো দ্যাট, তোমরা জানো প্রশ্নটা দুইভাবে করা যায়। একটি হচ্ছে তোমার সাহায্যকারী ভার্ব দিয়ে, আর একটি হচ্ছে সাহায্যকারী ভার্ব ছাড়া, অর্থাৎ ডাব্লিউএস কোয়েশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএস ছাড়া। যেমন আমি একটা প্রশ্ন করলাম যে আর ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছ, এটা হচ্ছে তোমার ডাব্লিউএস ছাড়া একটি প্রশ্ন, কারণ এটা সাহায্যকারী ভার্ব দ্বারা প্রশ্নটি করা হয়েছে। এবার যদি আরেকটি প্রশ্ন করি, হোয়াই আর ইউ স্লিপিং নাও, এখন তুমি কেন ঘুমাচ্ছ, হোয়াই হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড। তোমার আগের ক্লাসগুলোতে তোমরা ডাব্লিউএস সম্পর্কে ধারণা নিয়েছো। ডাব্লিউএস ওয়ার্ড কারা? ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে হোয়াট, হোয়েন, হোয়ার, হাউ, হু, হুইচ, হোজ, হো, হোয়াট। এই টাইপের যেটা ডাব্লিউএস ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হয় সেটা হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড।
যখন হোয়াট, হোয়েন, হাউ, হুইচ, হোয়ার, হো, হোয়েন এই টাইপের ডাব্লিউএস দিয়ে করা হবে তখন এখানে ডাব্লিউএস ওয়ার্ডই হবে। আর যদি ডাব্লিউএস দিয়ে প্রশ্ন করা না হয়, যদি সাহায্যকারী ভাব দ্বারা প্রশ্ন করা হয়, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট এই ধরনের যে কোনো ডু, ডাজ, ডিড সাহায্যকারী ভাব দ্বারা প্রশ্ন করা হয় তখন ইফ হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার যে সাহায্যকারী ধারা প্রশ্ন করলে হবে ইফ, আর ডাব্লিউএস দ্বারা প্রশ্ন করলে হবে ডাব্লিউএস ওয়ার্ড। ওকে, দেন রিপোর্টেড স্পিচের সাবজেক্ট নিয়ম অনুযায়ী, তারপরে ভার্বের পরিবর্তন নিয়ম অনুযায়ী বাকি অংশ ফুল স্টপ। আমরা এবার এই উদাহরণটিকে রহিম সেড টু মি, রহিম আমাকে বলল, ওয়ের ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছিলে। এই যে বাক্যটি লিখলাম ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার জন্য আমরা কিভাবে করব, উইল জাস্ট ফলো দ্য রুল, আমরা রুলটা ফলো করব, দেন উইল ট্রাই টু সলভ দ্য কোয়েশ্চেন, তখন আমরা এইটাকে সমাধানের চেষ্টা করব। ওকে, তাহলে রহিম সেড টু মি ওয়ার ইউ স্লিপিং, রহিম বলল আমাকে যে তুমি কি ঘুমাচ্ছিলে। তোমরা জানো এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব। সেড আছে মানে পাস্ট টেন্সে রয়েছে, সেড টু। ও ওয়ার ইউ স্লিপিং, তুমি কি ঘুমাচ্ছিলে, এটা হচ্ছে রিপোর্ট স্পিচ। হ্যাঁ, রিপোর্টেড স্পিচ, ইউ নো দ্যাট। আচ্ছা, তাহলে আমি কি বলেছি প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট রহিম হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্ট, তাহলে আমরা প্রথমেই লিখবো রহিম, রহিম। তারপরে বলেছে যে সেইড, তাহলে বলেছে সেইড টু উঠে হবে আক্সড, তাহলে সেইড উঠে হবে কি আক্সড। রহিম আক্সড, তাহলে অবজেক্ট যদি থাকে, অবজেক্ট আছে মি, মি থাকলে মি দিব। রহিম আক্সড মি। আচ্ছা, দেন বলেছি কমা, ইনভার্টেড কমা ওঠে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। এখন তোমাদেরকে আমার প্রশ্ন যে এখানে যে কমা, ইনভার্টেড কমা ওঠে দিব আমরা, উঠিয়ে আমরা কি ব্যবহার করব। তাহলে তোমাদের প্রশ্নটি অবশ্যই এভাবেই হবে যে স্যার আমরা এখানে কমা, ইনভার্টেড কমা ওঠে আমরা ইফ বসাবো, কারণ এখানে কোনো ডাব্লিউএস ওয়ার্ড নেই। এটা ওয়ার হচ্ছে একটা সাহায্যকারী ভাব, অক্সিলারি ভাব। ইন কেস অফ অক্সিলারি ভার্বের ক্ষেত্রে ইউ হ্যাভ টু ইউজ ইফ, তোমাকে ইফ ইউজ করতে হবে। সো হিয়ার উই গেট অক্সিলারি ভার্ব ওয়ার, এখানে আমরা অক্সিলারি ভার্ব পাচ্ছি ওয়ার। দিস ইজ দ্য রিজন হোয়াই, যে কারণে উইল ইউজ হিয়ার ইফ, তাই আমরা এখানে ইফ ব্যবহার করব। তাহলে এখানে হবে ইফ। রহিম আস্কড মি ইফ, ইফের পরে হবে রিপোর্ট স্পিচের সাবজেক্ট। দেখো রিপোর্ট স্পিচ সাবজেক্ট হচ্ছে ইউ। এই স্যার এটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ। রহিম আস্কড মি ইফ, ইউ হচ্ছে তোমাদের এখানে জানো সাবজেক্ট, ইউ হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কার দিকে যায়? সেকেন্ড পারসন গোজ টু অবজেক্ট। সেকেন্ড পারসন কার দিকে যায়? অবজেক্টের দিকে যায়, তোমরা এটা জানো। তাহলে ইউ হবে মিয়ের দিকে যাবে, ইউ হচ্ছে সাবজেক্ট ফ্রম, তাহলে মিয়ের সাবজেক্ট ফ্রম হবে আই, মিয়ের সাবজেক্ট ফ্রম কি হবে? আই। রহিম আস্কড মি, এই সেট টু পুরোটা উঠি হবে। হ্যাঁ, রহিম আস্কড মি ইফ, ওয়ার ইউ হবে মিয়ের দিকে কি হবে? আই। এবার দেখো সেট আছে, পরিবর্তন হবে। তাই ওয়াজ ওয়ার থাকলে তোমাদের মনে রাখতে হবে, ওয়াজ ওয়ার যদি থাকে তাহলে ভার্বটি পরিবর্তন হয় হ্যাড বিন। এটা আমি লিখে দিয়েছিলাম ভার্বের পরিবর্তনের অংশটিতে, তোমরা দেখে নিও, তাহলে পূর্ব ক্লাসগুলোতে ওখানে লেখা আছে। ওয়াজ ওয়ার থাকলে হবে হ্যাড বিন, তাহলে আই হ্যাড বিন, আই ইউ হয়ে গেল আই হ্যাড বিন, ওয়ার উঠে হবে হ্যাড, I had been sleeping. Sleeping, তারপরে বাক্যের শেষে ফুল স্টপ, বাক্যের শেষে ফুল স্টপ। রহিম said to me, were you sleeping? রহিম asked me if I had been sleeping. রহিম আমাকে বললো যে আমি ঘুমাচ্ছিলাম কিনা। তাহলে তোমরা দেখো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট এভাবে করা যায়।
রহিম asked me if I had been sleeping. তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে করতে হয় সেটা আমরা বুঝলাম। ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি আরো কিছু উদাহরণ দিব বিষয়টি আরো ক্লিয়ার করার জন্য। Samira said to Rakib why have you failed in the exam? Samira said to Rakib, Samira রাকিবকে বলল, why have you failed in the exam? পরীক্ষায় তুমি কেন ফেল করলে? এবার তোমরা দেখো, এটা হচ্ছে রিপোর্টের স্পিচ। এই রিপোর্টের স্পিচটি হোয়াই দ্বারা শুরু হয়েছে, তাহলে এখানে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে। তাহলে ডাব্লিউএস ওয়ার্ড যদি শুরু হয় তাহলে কমা ইনভার্টেড কমা ওঠে, এখানে এই ডাব্লিউএস ওয়ার্ডটি হবে। তাহলে আমরা বাক্যটি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করি। সামিরা সেড টু সামিরা সেড টু রাকিব, সামিরা রাকিবকে বলল, হোয়াই হ্যাভ ইউ ফেলড ইন দ্য এক্সাম? কেন তুমি পরীক্ষায় ফেল করো? তাহলে প্রথমেই লিখবো সাবজেক্ট, সাবজেক্টকে সামিরা, সামিরা। নীল কলম দিয়ে লিখি, হ্যাঁ। সামিরা, সামিরা। তাহলে সেড টু, হ্যাঁ সেড টু ওঠে, ও হবে আক্সড। কি লিখবো আমরা? আক্সড। সামিরা আক্সড। সাবজেক্ট সেড টু উঠে হবে আক্সড। দেন অবজেক্ট যদি থাকে, হ্যাঁ অবজেক্ট আছে রাকিব, তাহলে আমরা রাকিব দেব অবজেক্ট। হ্যাঁ সাবজেক্ট সামিরা, সামিরা। সেড টু উঠে হবে আক্সড, সেড টু উঠে দিলাম আক্সড। অবজেক্ট যদি থাকে, অবজেক্ট রাকিব, হ্যাঁ আছে তাই রাকিব দিলাম। কমা ইনভার্টেড কমা উঠে হবে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড। নাও আই হ্যাভ এ কোয়েশ্চেন্স টু ইউ অল। আমার একটি প্রশ্ন হচ্ছে তোমাদের কাছে, এখানে আমরা কি ব্যবহার করব? উইল উই ইউজ হেয়ার ইফ অর ডাব্লিউএস ওয়ার্ড? আমরা এখানে কি ডাব্লিউএস ওয়ার্ড ইউজ করবো না ইফ ইউজ করবো? তোমরা জানো প্রশ্নটি হোয়াই দ্বারা করা হয়েছে, হোয়াই দ্বারা করা হয়েছে। যদি ডাব্লিউএস দ্বারা করা হয় তাহলে ডাব্লিউএস ওয়ার্ডই হয়। তাহলে হোয়াই একটি ডাব্লিউএস ওয়ার্ড, তাহলে এখানে ডাব্লিউএস থাকলে ওই ডাব্লিউএস ওয়ার্ড হবে, অর্থাৎ হোয়াই হোয়াই হবে, হোয়াই। তারপরে বলেছিলাম যে হোয়াই ডাব্লিউএস ওয়ার্ড হয়ে গেল। তারপরে রিপোর্ট স্পিচের সাবজেক্ট নিয়ম অনুযায়ী, রিপোর্ট স্পিচের সাবজেক্ট হোয়াই হ্যাভ ইউ, ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, ইউটা হচ্ছে সেকেন্ড পারসন, ইউ কোন পারসন? সেকেন্ড পারসন।
সেকেন্ড পার্সন কার দিকে যায় তোমরা জানো, সেকেন্ড পার্সন গোস টু অবজেক্ট, সেকেন্ড পার্সন অবজেক্টের দিকে যায়। তো ইউ ফলো করবে রাকিবকে, ইউ ফলো করবে কাকে, রাকিবকে, যেহেতু সেকেন্ড পার্সন অবজেক্টের দিকে যায়, সেকেন্ড পার্সন গোস টু অবজেক্ট, হ্যাঁ রাকিবের দিকে যায়, তাহলে ই হবে রাকিব। রাকিব আসলে এখানে নাম থাকলে নামটা সরাসরি নাউন ফর্ম যেটা থাকে সেটা হুবহু ওই নামটি হয় না, নামের প্রোনাউন ফর্ম ব্যবহার করতে হয়। তাহলে রাকিবের জায়গায়, রাকিব যেহেতু ছেলে, রাকিবের প্রোনাউন ফর্ম হচ্ছে হি, তাহলে এখানে আমরা লিখবো হোয়াই ইউ পরিবর্তন হবে রাকিব, রাকিব মানে হচ্ছে হি, হোয়াই হি। হোয়াই হি, দেন হোয়াই হি, এর পরে হচ্ছে যে ভার্ব, তাহলে হ্যাভ হচ্ছে এখানে ভার্ব, এই হ্যাভ ভার্বটাকে পরিবর্তন করে তোমরা জানো হ্যাভ আর হ্যাজ থাকলে এটা পরিবর্তন হয়ে হয় হ্যাড, তাহলে হ্যাভ ভার্বটি আর হ্যাভ থাকছে না, হ্যাভ ভার্বটি হয়ে যাচ্ছে হ্যাড, হোয়াই হি হ্যাড, হোয়াই হি হ্যাড। তাহলে সামিরা আস্কড রাকিব হোয়াই ইউ মানে হি, হ্যাভ হচ্ছে হ্যাড, হোয়াই ইউ হি হ্যাভ হচ্ছে হ্যাড ফেইল্ড। failed in the exam, in the exam। বাকি অংশ ফুল স্টপ, ফুল স্টপ। এখানে এইটা ইনডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচের শেষে অবশ্যই ফুল স্টপ ব্যবহার করতে হবে, এখানে প্রশ্নবোধক ব্যবহার করা যাবে না, কারণ এখানে সাহায্যকারী ছিল আগে, কিন্তু যখন উত্তর হয়ে গেছে সাহায্যকারীটা সাবজেক্টের পরে চলে গেছে। এখানে হচ্ছে হ্যাভ হচ্ছে সাবজেক্টের আগে, প্রশ্নবোধক, যখন এটা উত্তর হয়ে যায় তখন হ্যাভ পরিবর্তন হ্যাড হয়ে সাবজেক্টের পরে চলে যায়, যার কারণে এটা অ্যাসার্টিভ হয়ে যায়, ইন্টারগেটিভ আর থাকে না। তাহলে বিষয়টি বুঝতে পেরেছো আশা করি। আচ্ছা, এবার তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ কিভাবে করতে হয় সেটা বুঝলাম। তাহলে এখানে একটা জিনিস নোট তোমাদের মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি তোমার ডাব্লিউএস থাকে তাহলে ডাব্লিউএস ওয়ার্ড, আর যদি সাহায্যকে থাকে ইফ হবে। এখানে একটা জিনিস মনে রাখা দরকার, যদি প্রশ্ন যদি ডো ডাজ ডিড দ্বারা করা হয়, তা এই নোটটা মনে রাখা দরকার। নোট, হ্যাঁ, ডো ডাজ ডিড দ্বারা প্রশ্ন করলে ডো ডাজ ডিড উঠে যাবে। যেমন যদি ডাইরেক্ট বলি, he said to me do you like tea? ইনডাইরেক্ট। যদি বাক্যটা এমন থাকে হি সেড টু মি, সে আমাকে বলল, ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, তাহলে আমি বলেছিলাম নোট ডো ডাজ ডিড দ্বারা প্রশ্ন করলে ডো ডাজ ডিড উঠে যাবে, তাহলে এখানে ডো দ্বারা প্রশ্ন করেছে, ডোটা আমরা উঠাই দিই। এখানে যদি ডাজ থাকতো তাহলে ডাজ উঠে যেত, ডিড থাকলেও উঠে দিত।
কিন্তু ডো নট, ডাজ নট, ডিড নট থাকলে উঠতো না, এটা পরে গিয়ে চেঞ্জ হতো। তাহলে আমরা লিখবো সাবজেক্ট, এই সাবজেক্ট হচ্ছে হি আছে হি। সেড টু থাকলে হবে আস্কড। আচ্ছা, তাহলে এখানে হি সেড টু উঠে হবে আস্কড। হি আস্কড, অবজেক্ট যা আছে তা মি, হি আস্কড মি। আচ্ছা, সাবজেক্ট সেড টু উঠে আস্কড, অবজেক্ট যদি থাকে, হ্যাঁ অবজেক্ট আছে তাই দিলাম, কমা ইনভার্ট কমা, ইফ অথবা ডাব্লিউ স্পেস। এখানে দেখো তো ডো আছে, ডো হচ্ছে সাহায্যকারী ভাব, তাহলে এখানে হবে কি ইফ। তারপর হচ্ছে রিপোর্ট স্পিচের সাবজেক্ট, মানে এই যে সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন গোস টু অবজেক্ট, সেকেন্ড পারসন যাবে কার দিকে, মির দিকে, মি হবে কি আই। সেকেন্ড পারসন যাবে মির দিকে, তাই ইউ যাবে মির দিকে, মি হবে আই। আচ্ছা, এবার সেট আছে ভার্বটি পরিবর্তন হবে, তাহলে লাইক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। লাইক কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে এটা পাস্ট ফর্ম হয়ে যায়, বি1 থাকলে হয়ে যায় বি2। যেহেতু সেট পরিবর্তন হবে, তাহলে পরিবর্তনের জায়গায় এখানে লাইকের জায়গা হবে লাইকড। লাইকড, তারপর হচ্ছে বাকি অংশ টি, ফুল স্টপ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হি সেড টু মি, ডু ইউ লাইক টি? হি আস্কড মি ইফ আই লাইক টি। সে আমাকে বললো আমি চা পছন্দ আসলে করতাম কিনা। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে মূল বিষয়টা সেটা ছিল যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট, এই আশা করি বুঝতে পেরেছো। এখন যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কাছে এটা ক্লিয়ার হবে। তোমরা নিয়মটা মনে রাখবে এবং নিয়মের পাশাপাশি উদাহরণগুলো খেয়াল করবে, ঠিক আছে? আমি আরো কয়েকটি উদাহরণ দিতে চাই। হ্যাঁ, যদি এখানে সে ফর এক্সাম্পল এখানে আরেকটি বাক্য আছে, ডু এর জায়গায় এখানে ডিড আছে, যদি বাক্যটি এমন থাকতো, ডো না থেকে এখানে আছে ডিড, ডিড আছে, তাহলে আসলে কি হইতো? এখান থেকে আমাদের একটু চেঞ্জ আসবে। আচ্ছা, দেখি। হ্যাঁ, হি সেড টু মি, সে আমাকে বলল, ডিড ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করতে? পাস্ট টেন্স। তাহলে সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট হচ্ছে কি হি দিলাম, তারপর হচ্ছে সেড টু উঠে হবে আস্কড, তাহলে আমরা কি দিব, সেড টু উঠে দিলাম আস্কড, ঠিক আছে দিলাম। মি আছে অবজেক্ট, মি দিলাম অবজেক্ট। তারপরে দেখো কি আছে, মি এর পরে এখানে আছে যে ডিড, তাহলে হবে ইফ অথবা ডাব্লিউএস ওয়ার্ড, তাহলে ডিড থাকলে সাহায্যকারী ভার্ব, তাহলে কি হবে ইফ। আমি বলেছিলাম যে ডো ডাজ ডিড দ্বারা প্রশ্ন করলে ডো ডাজ ডিড উঠে যাবে, তা ডিড দ্বারা প্রশ্ন করা হয়েছে, ডিডটাকে রাখবো না উঠাই দেবো? অবশ্যই ডিডটা কি করতে হবে, উঠাই দিতে হবে। ডিড উঠে গেল। আচ্ছা, তারপর হচ্ছে সাবজেক্ট, হ্যাঁ রিপোর্ট স্পিচের সাবজেক্ট, ইউ হচ্ছে সাবজেক্ট, ইউ যাবে কার দিকে, মেয়ের দিকে, মেয়ের দিকে গিয়ে মি হয়ে যাবে কি আই। এবার দেখো তারপর হচ্ছে ভার্বের পরিবর্তন, এবার ভার্বের পরিবর্তন লাইক আছে, ডিড থাকলে মনে রাখতে হবে যে ডিড যদি থাকে, ডিড হচ্ছে পাস্ট ফর্মের ভার্ব। পাস্ট টেন্সের বাক্য যখনই প্রশ্ন করতে হয়, বিশেষ করে পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স অথবা পাস্ট সিম্পল টেন্স, আমরা যেটাই বলি না কেন, এই ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল টেন্সকে প্রশ্ন করতে গেলে অবশ্যই ডিড দ্বারা করতে হয়। শুধুমাত্র ডিড ছাড়া পাস্ট টেন্সের প্রশ্ন করা সম্ভব নয়। ইট ইজ কোয়াইট ইম্পসিবল টু মেক দ্য কোয়েশ্চেন্স উইদাউট ডিড ইন পাস্ট ইনডিফিনিট অর পাস্ট সিম্পল টেন্স হিয়ার। ওকে, তাহলে আমরা ডিড যেহেতু পাস্ট টেন্সের ভার্ব, এটা উঠে গেলে হবে পাস্ট পারফেক্ট হয়ে যায়, তখন হ্যাড প্লাস বি থ্রি, ইউ হয়ে গেল আই, আয়ের পরে হবে হ্যাড প্লাস বি থ্রি, আয়ের সাথে হবে কি হ্যাড, ইফ আই হ্যাড, আর লাইকের বি থ্রি হচ্ছে লাইক, তারপর হচ্ছে টি।
ফুল স্টপ। হি আস্কড মি ইফ ইউ হচ্ছে আই হ্যাড লাইক টি, সে আমাকে বললো আমি আসলে চা পছন্দ করতাম কি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে কিভাবে ডু ডাজ ডিড দ্বারা প্রশ্নগুলো কিভাবে সলিউশন করতে হয়, তারপর হচ্ছে অ্যাসার্ট বাক্যটি কিভাবে অ্যাসার্টিভ হয়ে যায়, নিয়মটি কিভাবে হবে, কখন ইফ হবে কখন ডাব্লিউএস ওয়ার্ড হবে, টোটাল এই যে ইন্টারোগেটিভ বিষয় যে পুরো বিষয়টি আশা করি বুঝতে পেরেছো। এখন এটা আসলে তোমরা কতটুকু বুঝতে পেরেছো বা কতটুকু বোঝো নাই, বা আসলে তোমরা এই জায়গায় ভালো মার্ক পাবা কি পাবা না, সম্পূর্ণ বিষয়টি ডিপেন্ড করছে তোমাদের উপর। যারা বেশি বেশি প্র্যাকটিস করবে, যারা কথাগুলো মনোযোগ সহকারে শুনেছো বা যারা বাসায় বেশি প্র্যাকটিস করবে, আসলে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ প্র্যাকটিস। প্র্যাকটিসের আসলে কোনো বিকল্প নেই। ইউ হ্যাভ টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, কারণ তোমরা জানো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। গাইতে গাইতে গায়েন, তোমরা জানো এর জন্য প্র্যাকটিস করতে হবে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আজকে আমার ক্লাসের যেই আলোচনা এখনই শেষ করতে যাচ্ছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সটি তোমাদের সম্পূর্ণ হলো। আগামী ক্লাসে হয়তো আমরা আরেকটি ন্যারেশনের যে পরের স্টেপ ইম্পারেটিভ সেন্টেন্স সেই বিষয় নিয়ে আলোচনা করব। এর মধ্যে তোমাদের যে প্রেসক্রাইব বইয়ে যেই হোমওয়ার্ক এক্সারসাইজ রয়েছে সেগুলি করবে এই নিয়ম অনুযায়ী, তাহলে তোমরা বুঝতে পারবে। ওকে, তা তোমাদের সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আবার পরে দেখা হবে। তোমরা ভালো থাকো, সুস্থ সুন্দর নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।